হ্যালো লার্নার্স, আমি হাবিবুল্লাহ। আজকে আমরা অ্যাপ্রোচ কভার করব। এর আগে আমরা কভার করে নিয়েছি মেথড, তারপরে আসছে অ্যাপ্রোচ। অ্যাপ্রোচ তাহলে কি? এটা হলো একটা অ্যাটেম্প, এটা একটা প্রচেষ্টা। কিসের প্রচেষ্টা? টু ট্রাই ফর অ্যান ইমপ্রুভমেন্ট। একটা বাচ্চাকে বা একটা স্টুডেন্টকে শেখানোর জন্য আমরা যে বিভিন্ন প্রসেসের মাধ্যমে বাচ্চাদেরকে শেখাই, তো অ্যাপ্রোচ হলো একটা অ্যাটেম্প, একটা প্রচেষ্টা। কিসের প্রচেষ্টা? ফর অ্যান ইমপ্রুভমেন্ট। একটা বাচ্চাকে একটু ইমপ্রুভ করার, তার মধ্যে কিছু ইমপ্রুভমেন্ট আনার একটা প্রচেষ্টা। ইন টিচিং ল্যাঙ্গুয়েজ বেসড অন সাম অ্যাজাম্পশন হুইচ মে বি প্রুভড অর নট। আমরা ধরে নিই যে বাচ্চার সম্পর্কে কিছু অ্যাজাম্পশন করে নিই যে বাচ্চারা অলরেডি কিছু নলেজ তাদের মধ্যে রয়েছে। এক্সিস্টিং নলেজের পর থেকে আমরা ইনপুট দিয়ে শুরু করবো তাদেরকে পড়ানো, এইভাবে আর তাহলে অ্যাপ্রোচ হলো এটা। এবার কি বিভিন্ন ধরনের অ্যাপ্রোচ রয়েছে। একটা অ্যাপ্রোচ আমরা দেখব বা বটম আপ অ্যাপ্রোচ। ধরে নিন এটা একটা বোতল, আঁকা হয়নি বাট আমি এক্সাম্পল দিচ্ছি। ধরে নিন এটা একটা বোতল, বোতলের ওপরটাকে টপ লেভেল বলি বা টপ বলি, আর এই নিচেটাকে আমরা কি বলি? নিচেটাকে আমরা বলি বটম। কি বলি আমরা? বটম। একটা ইংরেজি সর্বপ্রথম জিনিস কি? অ্যালফাবেট। একটা বাচ্চাকে প্রথম অ্যালফাবেট শেখালাম, ABC শেখালাম। তারপরে কি? তারপরে হলো ওয়ার্ড। তারপরে থেকে আমরা A ফর অ্যাপেল, B ফর বল, ওয়ার্ড শেখালাম। তারপরে কি? তার থেকে একটু উপরে হয় সেন্টেন্স। তারপরে বাচ্চাকে আমরা শেখালাম আই লাভ ক্রিকেট, আই প্লে ফুটবল শেখালাম। তারপরে স্টোরি ক্রিয়েট করতে শেখালাম, মানে একটা স্টোরি বলতে বা একটা স্টোরি লিখতে বা একটা স্টোরি ক্রিয়েট করতে শেখালাম। নিচে থেকে ধীরে ধীরে ছোটো থেকে ওপরের দিকে যাচ্ছে, মানে নিচু লেভেল থেকে ওপর লেভেলের দিকে যাচ্ছে। বোটাম থেকে আসলে টপের দিকে যাচ্ছে, এই জন্য এটাকে আমরা বলি বোটাম আপ অ্যাপ্রোচ। যেহেতু নিচের থেকে ওপরের দিকে উঠছে, এটাকে বলি বোটাম আপ অ্যাপ্রোচ। এবার ওর উল্টোটা দেখবো টপ ডাউন অ্যাপ্রোচ। টপ ডাউন অ্যাপ্রোচ মানে হলো উপর থেকে এবার কিন্তু নিচের দিকে নামবে। টপ ডাউন অ্যাপ্রোচ মানে হলো এই উপর থেকে আসলে নিচের দিকে নামবে, যেটা ওপরে ছিল এই ধীরে 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 নিচের দিকে নামবে। যেমন ধরুন প্রথম একটা স্টোরি পড়ে শুনিয়ে দিলাম, ঠিক আছে? স্টোরিটা পড়ার পরে স্টোরির মধ্যে যে সেন্টেন্সগুলি আছে সেন্টেন্সের উপরে জোর দিলাম। এটা কোন সেন্টেন্স, এটা কোন সেন্টেন্স। সেন্টেন্সের পরে আবার আমরা কী করলাম? প্রত্যেকটা ওয়ার্ডের মানে দেখলাম। আবার ওয়ার্ডের পরে আমরা প্রত্যেকটা ওয়ার্ডের স্পেলিং চেক করলাম, বানানগুলো চেক করলাম। তাহলে এই স্পেলিংয়ের ভিতরে কী আছে? অ্যালফাবেট আছে, ইংরেজি ABCD অ্যালফাবেট আছে। তাহলে কী হলো? আমরা শুরু করেছিলাম কিন্তু টপে স্টোরিতে, আর শেষ করলাম কোথায়? অ্যালফাবেট সব থেকে নিচে। তাহলে এটা কি অ্যাপ্রোচ? টপ ডাউন, টপ থেকে নিচের দিকে নামছে, এটা হলো টপ ডাউন অ্যাপ্রোচ। ক্লিয়ার? মেনলি দু ধরনের অ্যাপ্রোচ রয়েছে, ডিরেক্ট অ্যাপ্রোচ, একটা হলো ইনডিরেক্ট অ্যাপ্রোচ। সবার আগে জানবো কি ডিরেক্ট অ্যাপ্রোচ কোনগুলো, মানে ডিরেক্ট স্যার এসে ডিরেক্ট বলে দিলেন। ডিডাক্টিভ অ্যাপ্রোচ, ডাইরেক্ট এসে একটা রুলস। ডিডাক্টিভ অ্যাপ্রোচ মানে মনে পড়ছে তো? সরি, এটা ডিরেক্টিভ অ্যাপ্রোচ। তারপরে রয়েছে ডিডাক্টিভ অ্যাপ্রোচ। ডিডাক্টিভ অ্যাপ্রোচ মানে নিশ্চয়ই মনে পড়ছে, স্যার এসে প্রথমে রুলস বলে দিলেন, রুলস বলে তারপর এক্সাম্পল, মানে এটা হলো ডিরেক্ট অ্যাপ্রোচ। ডিডাক্টিভ অ্যাপ্রোচ মানে একদম সরাসরি স্যার বলে দিলেন। তারপর ডেমনস্ট্রেটিভ অ্যাপ্রোচ, ডেমনস্ট্রেট করা কোনো কিছু এসে সরাসরি দেখিয়ে দেওয়া। আর ইনডিরেক্ট অ্যাপ্রোচ কী কী? ইন্ডাকটিভ অ্যাপ্রোচ। ইন্ডাকটিভ অ্যাপ্রোচ মানে আগে এক্সাম্পল দেবেন, পরে রুলসে যাবেন। তারপরে রিফ্লেক্টিভ অ্যাপ্রোচ। রিফ্লেক্টিভ অ্যাপ্রোচ মানে হলো যে কোনো জিনিস দেখাবেন, দেখে ধীরে 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 সেটাকে মনে করাবেন। যেমন যেটা একটা এক্সাম্পল দিয়েছিলাম, যে প্রথম নাউনকে দেখিয়ে দিলেন, যে নাউন মানে নাউনের কতগুলি প্রথমে এক্সাম্পল দেখিয়ে দিলেন। যেমন ধরুন আমের ছবি দেখালেন, এটা কি? বাচ্চারা বলবে আম। এরকম 10-12 জিনিস ছবি দেখালেন। তারপরে তাদের মাথায় একটা নলেজ রিফ্লেক্ট হবে, তারা এমনিতেই বুঝে যাবে যে টিচার বলতে কি চাইছেন। টিচার এটাই বলতে চাইছেন যে যে জিনিস চোখে দেখতে পাবো সেটাই হয়ে যাবে নাউন। এইভাবে টিচার বলতে চাবে আর কি, এটাকে বলা হবে রিফ্লেক্টিভ। তাই এগুলো কি? এগুলো সব ইনডিরেক্ট, মানে সরাসরি টিচার বলে না, ঘুরিয়ে ঘুরিয়ে বলে, যাতে বাচ্চারা ভালো বোঝে। কনস্ট্রাকটিভ অ্যাপ্রোচ, ইনকোয়ারি অ্যাপ্রোচ। ইনডিরেক্ট মানে প্রশ্ন করে করে, জিজ্ঞেস করে করে। এবার ইন্ডাকটিভ আর ডিডাকটিভ। আগেও বলেছি, আরেকবার বলে দিচ্ছি। ডিডাকটিভ মানে হলো অবরোহী, আর জেনারেল থেকে স্পেসিফিকের দিকে যাবে, রুল থেকে এক্সাম্পলের দিকে যাবে। ডিডাকটিভ, ডিটাও হয়ে গেল আমাদের কনসোনেন্ট, আরটাও হয়ে গেল কনসোনেন্ট। এইভাবে মনে রাখবো যে ডিডাকটিভের ডিটাও কনসোনেন্ট আর রুলের আরটাও কনসোনেন্ট। তাহলে রুল থেকে এক্সাম্পলের দিকে যাবে, সেটা হয়ে যাবে ডিডাকটিভ অ্যাপ্রোচ, অবরোহী অ্যাপ্রোচ। জেনারেল থেকে স্পেসিফিকের দিকে যাবে, মানে প্রথমে সব জেনারেল বলে দেওয়া হলো, তারপরে ধীরে ধীরে স্পেসিফিকের দিকে গেল। আর আরোহীটা কি? আরোহী হলো ইন্ডাকটিভ। ইন্ডাকটিভ কীভাবে মনে রাখবো আমরা? ইন্ডাকটিভের আইটা হয়ে গেল ভাবেল, এক্সাম্পলের ইটাও হয়ে গেল ভাবেল। তাহলে ইন্ডাকটিভ মানে কি? এক্সাম্পল থেকে রুলের দিকে যাওয়াটাকে বলবো ইন্ডাকটিভ। এক্সাম্পল থেকে রুলের দিকে যাওয়াটাকে বলবো ইন্ডাকটিভ। আরোহী, আটাও একটা ভাবেল, জানি না অটা ভাবেল কিনা, আমি অত জানি না। যে আটাও তো স্বরবর্ণ, এইভাবে মনে রাখতে হবে যে ইন্ডাকটিভ, আরোহী, এক্সাম্পল থেকে রুল। আর এটা উল্টোটা, স্পেসিফিক থেকে জেনারেলের দিকে যাবে। টাফ কিছু নেই। চলুন পরেরটা দেখি, 2018 সালে এসছে সিটেটে। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং মেথড ইজ সাজেস্টেড ফর টিচিং গ্রামার অ্যাট দ্য প্রাইমারি লেভেল? প্রাইমারি লেভেলের নিচের এই মেথডগুলির মধ্যে কোন মেথডটাকে পড়ানোর জন্য সাজেস্ট করা হয়? কোন মেথডটাকে? টেক্সট বুক মেথড, ইন্ডাকটিভ মেথড হতে পারে, যে প্রথমে এক্সাম্পল তারপরে রুল, ট্রান্সলেশন মেথড নাকি? আচ্ছা, এখানে অপশন ভুল দিয়েছি, হ্যাঁ, দুটোই ট্রান্সলেশন মেথড করে দিয়েছি। উত্তরটা কী হবে? কমেন্টে আপনারা বলবেন এর উত্তরটা আসলে কী হবে। যে বাচ্চাদেরকে প্রাইমারিতে পড়ানোর জন্য কোন মেথডটা সব থেকে বেস্ট? অবশ্যই নান আদার দেন ডিডাকটিভ মেথড, তাই না? সরি, ইন্ডাকটিভ মেথড। ইন্ডাকটিভ মেথড সব থেকে ভালো, কারণ বাচ্চারা ওই বয়সে যদি ইন্ডাকটিভ ওয়েতে মানে ডিডাকটিভ ওয়েতে পড়ান, প্রথমে নিয়ম বলে দিলেন, নিয়ম ওরা বুঝবেই না, তারপরে এগোবে কি? নিয়মই ওরা বুঝবে না। তাহলে উচিত হবে আমাদের ওদেরকে আগে এক্সাম্পল দিয়ে দেওয়া, তারপরে ধীরে ধীরে নিয়মটা ওরা নিজেরাই ঠিক বুঝতে পারবে। ঠিক আছে, চলুন তাহলে নেক্সট চলে যাই। তাহলে উত্তর কী হয়ে গেল? ডিডাকটিভ মেথড।
তারপরে ইন্ডাকটিভ অ্যাপ্রোচ, প্রসিড ফ্রম। এই যে ইন্ডাকটিভ অ্যাপ্রোচ মানে যেটা এক্সাম্পল থেকে রুলের দিকে যায়, সেটা প্রসিড ফ্রম, সেটা কোন দিক থেকে কোন দিকে যায়, পার্টিকুলার থেকে জেনারেলের দিকে যায়। মানে পার্টিকুলার বলতে এক্সাম্পল, মানে ধরুন একটা নির্দিষ্ট প্রথমে এক্সাম্পল দেওয়া হলো, পার্টিকুলারই তো, একটা নির্দিষ্ট এক্সাম্পল দেওয়া হলো, তারপরে জেনারেল দিকে যাবে। যেমন আমি যে এক্সাম্পলটা দিলাম, ধরুন যে আমি ধরুন নাউনের এক্সাম্পল দিলাম বাচ্চাদেরকে। ইন্ডাকটিভ মানে কি, ইন্ডাকটিভ মানে হয়ে গেল আমাদের তো এক্সাম্পল থেকে রুলের দিকে যাওয়া। তাহলে ধরুন একটা বাচ্চাকে আমি প্রথমে কিছু এক্সাম্পল দিলাম, আম নিয়ে এক্সাম্পল দিলাম যে আম হলো একটা নাউন। তাহলে প্রথমে পার্টিকুলার জিনিস পড়ছি না, পার্টস অফ স্পিচের মধ্যে আমরা শুধু নাউনই পড়ছি, নাউনের পরে কি বাকি পার্টস অফ স্পিচগুলোর দিকে গেলাম, তার মানে কি পার্টিকুলার থেকে জেনারেল। আবার অন্য একটা এক্সাম্পল দিই, ধরুন আমরা নাউনই পড়ছি, কিন্তু নাউনেরও তো ভাগ রয়েছে, কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন, কোনটা কমন নাউন। তাহলে কি প্রথমে একটা নির্দিষ্ট নাউন পড়ে নিলাম, সেটা থেকে ধীরে ধীরে বাকিগুলোর দিকে গেলাম, তার মানে কি পার্টিকুলার টু জেনারেল। তারপরে কি নন টু আননোন, এগুলো কিন্তু প্রিন্সিপালও, আমরা জানি এগুলো। নন টু আননোন, ইন্ডাকটিভ মানে কি নন টু আননোন, ইন্ডাকটিভ মানে বাচ্চারা যা কিছু জানে এমন। ইন্ডাকটিভ মানে এক্সাম্পল থেকে রুলের দিকে যাবো, এক্সাম্পলটাও কেমন দেবো, এমন এক্সাম্পল দেবো যেটা বাচ্চারা জানে। দেখা গেলো আমি এমন একটা এক্সাম্পল দিলাম, ধরুন আমি ওদেরকে পড়াচ্ছি উপগ্রহ, আমি প্রথমেই বলে দিলাম যে বৃহস্পতির একটা উপগ্রহ রয়েছে, সেটা এমন। ওরা কিছু বুঝতে পারবে, কিছু বুঝবে না। আমি কি বলতে হবে, বলতে হবে চাঁদ যেমন একটা উপগ্রহ রয়েছে আমাদের, যেটা ওরা জানে। তারপরে বলবো যে চাঁদ যেমন উপগ্রহ, বৃহস্পতির এরকম উপগ্রহ রয়েছে, তখন ওরা বুঝবে যে আসলে উপগ্রহ কী জিনিস। ইন্ডাকটিভ অ্যাপ্রোচ আবার কীভাবে যায়, সিম্পল থেকে কমপ্লেক্সের দিকে যায়, তাই তো হচ্ছে। জানা থেকে অজানা দিকে যাওয়া মানে তো সিম্পল থেকে কমপ্লেক্সের দিকে যাওয়া। যেগুলো জানা সেগুলি সহজ, যেগুলো অজানা সেগুলি কমপ্লেক্স। তাহলে নন টু আননোন মানে সিম্পল টু কমপ্লেক্স হয়ে গেল। তারপরটা কি ফর্মুলা, ফর্মুলা মানে কি নিয়ম, রুল। ফর্মুলা থেকে এক্সাম্পলের দিকে যাওয়া, একই জিনিস, রিপিটেশন। এটাও রিপিটেশন আমাদের, আমরা ফার্স্ট ক্লাস না সেকেন্ড ক্লাসে করেছি। ইংলিশ হলো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে আমরা ইংলিশকে কী বলেছি, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বলি। আর তাছাড়া ওলা, ওলা বলে যে অ্যাক্ট রয়েছে, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট অফ ইন্ডিয়া 1963। আর কত নম্বর আর্টিকেলে ওলা অ্যাক্ট রয়েছে, আর্টিকেল 343। মনে রাখতে হবে এটা, যে ওলা অ্যাক্ট মানে, ওলা অ্যাক্ট মানে হলো আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট, মানে আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ যে অ্যাক্টে বলা আছে, সেই অ্যাক্টটা হলো আর্টিকেল 343, আর্টিকেল 343-এ 1963 আর্টিকেল এটা। এখানে কি বলা আছে, এই অ্যাক্টে ওলাতে কি বলা আছে, যে ইংলিশ হলো একটা AOL, অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। তাহলে প্রথম প্রশ্ন হবে যে ওলা অ্যাক্টে বা ইংলিশকে AOL, অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বলা হয়েছে কোন অ্যাক্টে, আমরা কি বলবো, বলবো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট 1963-তে আর্টিকেল 343 দ্বারা বলা হয়েছে। একটা অন্য প্রশ্ন এখান থেকে করা যেতে পারে, যে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্কে ইংলিশকে কী বলা হয়েছে, NCFA, ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005। NCFA ইংলিশকে বলা হয়েছে ইংলিশ ইজ আ গ্লোবাল ল্যাঙ্গুয়েজ, ইংলিশ হলো একটা গ্লোবাল ল্যাঙ্গুয়েজ ইন আ মাল্টি কালচার বা মাল্টি ল্যাঙ্গুয়েজ মাল্টিলিঙ্গুয়াল কান্ট্রি লাইক ইন্ডিয়া। তাহলে ওলা অ্যাক্টে ইংলিশকে কী বলা হয়েছে, ওলা অ্যাক্টকে, ওলা অ্যাক্টের মধ্যে ইংলিশকে বলা হয়েছে AOL, ফুল ফর্ম বলতে হবে অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। আর ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্কের ভিতরে NCF 2005-এর ভিতরে ইংলিশকে কী বলা হয়েছে, গ্লোবাল ল্যাঙ্গুয়েজ। আর সেক্ষেত্রে ইন্ডিয়াকে কী বলা হয়েছে, মাল্টি লিঙ্গুয়াল কান্ট্রি, মানে বহু ভাষার দেশ। টেকনিক হলো একটা টিচিংয়ের টেকনোলজি, পড়ানোর একটা টেকনোলজি বা ট্রিক। এটা হলো একটা ট্রিক টু রিয়ালাইজ দ্য টিচিং গোল, মানে আমরা যে বাচ্চাদের শেখাবো, কী কী শেখাবো, আমাদের প্ল্যান কেমন কী হবে, সেই গোল, এটা একটা গোল। টেকনিক হলো একটা স্ট্র্যাটেজি, একটা ট্রিক, একটা পদ্ধতি বোঝার যে আমাদের কীভাবে কী পড়াতে হবে। হুইচ অ্যাকচুয়ালি টেক্স প্লেস ইন দ্য ক্লাসরুম, যেটা ক্লাসরুমের মধ্যে টিচাররা এসে চিন্তা করেন। মানে এটা বাড়ি থেকে ঠিক করে আছে তা নয়, ক্লাসরুমের ভেতরে এসেই টিচার ভাববেন যে আজকে কীভাবে বাচ্চাদেরকে আমরা শেখাবো। সেই ভাবনাটা, সেই ট্রিকটা, সেই স্ট্র্যাটেজিটা, টেকনোলজিটা, এটা কি আমরা বলবো টেকনিক। যেমন ব্রেন স্টর্মিং হলো একটা টেকনিক। ব্রেন স্টর্মিং কী জিনিস, এসে প্যারাগ্রাফ লিখবেন, তার আগে আমরা যে ভাবি না কী কী লিখবো, এটাকে বলা হয় ব্রেন স্টর্মিং, মানে মাথা ঘামানো, মানে কী কী ভাববো, কী কী লিখবো সেটা ভাবা। প্লে ওয়ে, খেলার ছলে যে আমরা পড়াই, এটাও একটা টেকনিক। ওরাল ড্রিল, আমরা যে মুখে মুখে বলে মুখস্থ করাই, এটাও একটা টেকনিক। তাহলে এইগুলো হলো সব আমাদের এক একটা টেকনিক। হেডিং করবেন এরপরে ব্লেন্ডেড লার্নিং, এটা বেশ ইম্পর্টেন্ট জিনিস। ব্লেন্ডেড লার্নিং কী জিনিস হবে, ব্লেন্ডেড লার্নিং মনে হলো এটা একটা এমন একটা লার্নিং যেটা ট্রেডিশনাল মেথড, মানে ক্লাসরুম লার্নিং আবার অনলাইন লার্নিং, এই দুটো একসঙ্গে মিলেমিশে রয়েছে, সেটাকে আমরা বলবো ব্লেন্ডেড লার্নিং। তাহলে ব্লেন্ডেড লার্নিং মানে আসলে কি, যার মধ্যে ট্রেডিশনাল মেথড মানে পুরনো যুগের বই খাতা নিয়ে পড়া এটাও থাকবে, প্লাস ওয়েব বেসড লার্নিং। ওয়েব বেসড মানে অনলাইন বেসড লার্নিং, লার্নিং থাকবে, এই দুটো মিলিয়ে হবে ব্লেন্ডেড লার্নিং। তাহলে মনে করে দেখুন আমরা লকডাউনের ভিতরে, বা আপনারা লকডাউন কেন এই মুহূর্তে যে পড়াটা করছেন, এটাও ব্লেন্ডেড লার্নিং। আপনাদের সামনে কিছু খাতা বই পেনও রয়েছে, এটা ট্রেডিশনাল, আবার ইন্টারনেট থেকে আমার কাছ থেকে পড়ছেন, এটাও হয়ে গেল ওয়েব বেসড অনলাইন টিচিং। তাহলে কি দুটো মিলিয়ে, যখন ট্রেডিশন আর অনলাইনের ওয়েব বেস দুটো মিলে যে টিচিংটা তৈরি হয়, যে লার্নিংটা তৈরি হয়, বাচ্চারা যেভাবে শেখে, সেটাকে বলবো ব্লেন্ডেড লার্নিং। নেক্সট দেখুন এখানে টিচার রয়েছে, টিচারের সঙ্গে এরা অফলাইনেও পড়ছে, আবার এদিকে অনলাইনেও ম্যাডাম পড়াচ্ছেন। এইদিকে হয়ে গেল ফেস টু ফেস লার্নিং, যেটা আমাদের অফলাইন, সেটা হয়ে গেল ফেস টু ফেস সামনাসামনি লার্নিং। আর যেটা অনলাইন সেটা হয়ে গেল লার্নিং। দুটো মিলিয়ে কি তৈরি হয়ে গেল, হাইব্রিড ব্লেন্ডেড লার্নিং। যখন দুটো জিনিস মিলে যায় তখনই তো আমরা বলি হাইব্রিড। হাইব্রিড কথাটার সঙ্গে তো আমরা পরিচিত, যখন দুটো আলাদা আলাদা প্রজাতি একসঙ্গে মিলে যায় তখন আমরা বলি হাইব্রিড। এখানেও তাই, দুটো আলাদা আলাদা পড়ানোর কনসেপ্ট একসঙ্গে এসে মিলে যাচ্ছে, ওই জন্য বলবো আমরা হাইব্রিড ব্লেন্ডেড লার্নিং। তারপরে আমরা কি পড়বো, জিরোমি বার্নার কি বলেছে, লার্নিংয়ের যে মুড রয়েছে, একটা বাচ্চা যে শেখে তার 3 রকমের মুড থাকে।
একটা বাচ্চা শেখার পেছনে কত রকমের মূল থাকে? 3 রকমের মূল থাকে। কি কি? একটা হলো দেখুন প্লে, একটা হলো ইনঅ্যাক্টিভ, একটা হলো কি ইনঅ্যাক্টিভ মুড। ইনঅ্যাক্টিভ বলতে ইনঅ্যাক্টিভ বলতে কোনো অ্যাকশনের দ্বারা তারা শিখবে। ইনঅ্যাক্টিভ বলতে তারা একটা কোনো নির্দিষ্ট কোনো অ্যাকশনের মাধ্যমে তারা শিখবে। এই যে ইনঅ্যাক্টিভ মোড, এটা একটা নির্দিষ্ট তারা অ্যাকশনের মাধ্যমে তারা শিখবে। যেমন অ্যাকশনটা কী হতে পারে? অ্যাকশনটা হতে পারে প্লে উইথ বুক, তারা একটা বই নিয়ে খেলা করলো, এটা একটা অ্যাকশন। তাহলে এইভাবে তারা শিখলো। এখানে কী লেখা আছে দেখুন, লার্ন থ্রু মুভমেন্ট অফ অ্যাকশন। মানে এই যে বইটা রয়েছে, বইটাকে একটু নাড়িয়ে চড়িয়ে পাতা ছিঁড়ে খাতা ছিঁড়ে শিখলো, এটাকে বলা হবে ইনঅ্যাক্টিভ। তারপরে কী রইলো? তারপরে রইলো তাহলে বাচ্চারা যখন বই খাতা ছেড়ে তাদেরকে বকলে হবে না, কারণ ওটা একটা তাদের শিক্ষার পার্ট। তারপরে আইকনিক লার্নিং বা আইকনিক মোডস। আইকনিক মোড বলতে লুক অ্যাট দ্য পিকচার, বাচ্চারা কী বলছে? লুক অ্যাট দ্য পিকচার, ছবিটা দেখো। তার মানে এই বয়সে তারা ছবি দেখে দেখে তারা শেখে। এটা একটা লার্নিংয়ের প্রসেস, ছবি দেখা। ওই জন্য দেখবেন বাচ্চা বয়সে বইয়ে একটু ছবি বেশি থাকে, আর যত বড় হয় তত ছবি কম থাকে, মানে ছবি থাকেই না। তাহলে আইকনিক লার্নিং কী হলো? লার্ন থ্রু ইমেজ অর আইকন। আইকন আমরা এই যে ফোনের এই এগুলো এক একটা আইকন, এগুলো হলো এক একটা আইকন। ফোনের যে অ্যাপ্লিকেশন থাকে ওইগুলো এক একটা আইকন। আইকন মানে চিহ্ন ছোটো ছোটো। তাহলে লার্ন থ্রু ইমেজেস অ্যান্ড আইকন। তাহলে আইকনিক মোডস হয়ে গেল, যেখানে বাচ্চারা ছবি দেখে দেখে পড়বে। আর কী হয়ে গেলো? সিম্বলিক। লার্ন থ্রু অ্যাবস্ট্রাক্ট সিম্বল। তার মানে এখানে কোনো ছবি নেই কিন্তু কিছু শব্দ লেখা আছে, ওটা কি অ্যাবস্ট্রাক্ট। লেখা আছে ম্যাঙ্গো ট্রি, কিন্তু ম্যাঙ্গো ট্রির কোনো ছবি নেই, কিন্তু ম্যাঙ্গো ট্রি পড়লে তো মনের মধ্যে ম্যাঙ্গো ট্রির ছবি ভেসে উঠছে, আম গাছ ভেসে উঠছে। এটাকে বলবো সিম্বলিক, মানে কি অ্যাবস্ট্রাক্ট ইন নেচার। মানে চোখের সামনে নেই জিনিসটা, কিন্তু আমাদের মাথার মধ্যে চলে আসছে, ওই জন্য এটাকে সিম্বলিক লার্নিং বলবো। তাহলে জিরোমি বার্নারের 3 রকমের লার্নিংয়ের 3টে মোডস রয়েছে। একটা হলো ইনঅ্যাক্টিভ, যেখানে তারা বই নিয়ে নাড়াচাড়া করে পড়ে শেখে। একটা হলো আইকনিক, যেখানে তারা ছবি দেখে দেখে শেখে। একটা হলো সিম্বলিক, যেটা হলো অ্যাবস্ট্রাক্ট, কোনো ছবি থাকে না, কোনো ছবি থাকে না, কিন্তু একটা ওয়ার্ড দেখে দেখে তাদের মাথার মধ্যে চলে আসে। উত্তর দিন এটা তাহলে। আইকনিক মোড অফ লার্নিং ইজ বেসড অন দ্য সিস্টেম অফ ইউজিং। আইকনিক মোড অফ লার্নিং মানে ছবি দেখে তারা শেখে। এই লার্নিং ইজ বেসড অন দ্য সিস্টেম ইউজিং। কোন সিস্টেম? এর মধ্যে তারা কি ইউজ করে? মানে এক কথায় আইকনিক মোডের মধ্যে কোন কোন জিনিসগুলো থাকে? ভ্যারাইটি অফ বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি, ওটা তো আমরা পড়লাম না। সিম্বল থাকে, হতে পারে, ওর থেকে বেশি অপশন থাকলে দেখবো। ইমেজ অ্যান্ড ডায়াগ্রাম, হ্যাঁ এটা হলো ওর থেকে একটু বেশি সঠিক উত্তর, বুঝতে গেল? ইমেজ অ্যান্ড ডায়াগ্রাম, এটা হয়ে গেল আইকনিক। তারপরটা কি রয়েছে? ডিফারেন্ট টাইপস অফ গ্রাফ, না গ্রাফ নয়, তাহলে উত্তর হয়ে গেল 3। এরপর একটা খুব ইম্পর্টেন্ট, মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। এটার অন্য নামও রয়েছে, সেটা হলো এলএসি, ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস কারিকুলাম। কীভাবে হয় এটা? ধরুন আপনি হিস্ট্রি পড়ছেন, হিস্ট্রির মধ্যে আপনি গান্ধীজিকে নিয়ে পড়ছেন, তাহলে আর হিস্ট্রি আপনি কোন ল্যাঙ্গুয়েজে পড়ছেন? ইংলিশ ল্যাঙ্গুয়েজে পড়ছেন। তাহলে পড়ছেন গান্ধীজি, গান্ধীজির সঙ্গে হিস্ট্রিও রিলেট হয়ে গেল, আবার গান্ধীজি পড়তে পড়তে ইংলিশও শিখে গেলেন। তাহলে কী হলো? একটা কাজের মাধ্যমে দুটো কাজ হলো, বলে না এক তীর দো নিশানা, সেই একটা ঢিলে দুটো কাজ হয়ে গেল। তার মানে কি, গান্ধীজি তো পড়লামই, গান্ধীজি পড়ার সঙ্গে সঙ্গে হিস্ট্রি তো জেনে গেলামই আমি, আমার জিকে নলেজ তো বেড়ে গেল, তার সঙ্গে সঙ্গে ইংলিশের নলেজটাও বেড়ে গেল, যেহেতু গ্রামার শিখলাম, কিছু নতুন নতুন ওয়ার্ড শিখলাম। তাহলে কি মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ আসলে কি একসঙ্গে, মাল্টি মানে বহু, বহু অ্যাপ্রোচ একসঙ্গে আমরা শিখবো, বহু ডিসিপ্লিন একসঙ্গে আমরা শিখবো। এর অন্য নাম হলো ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ। তাহলে মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচের অন্য নাম কি? ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ। ইন্টিগ্রেটেড মানে একসঙ্গে, দেখুন একসঙ্গে দুটো সাবজেক্ট শিখছি না আমরা, তাহলে এটা কি হয়ে গেল? ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ। আবার এটারই অন্য নাম হলো এলএসি, ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস কারিকুলাম। আমাকে কমেন্টে জানাবেন এরপরে যে এলএসি আর এলএডি দুটোর ফুল ফর্ম কী, আর দুটো এলএডি কে তৈরি করেছেন, এলএডির কনসেপ্ট কে দিয়েছেন, এলএডি ব্রেনের কোন দিকে থাকে, এটা সব আমাকে কমেন্টে জানাবেন। রোল অফ টিচার, টিচারের রোল কী কী? টিচারের নিচের যে কটা আছে সব কটা টিচারের রোল, এগুলো বিভিন্ন এমসিকিউ আসে, এই জন্য এগুলো এক কাছে করে দেওয়া হয়েছে। রোল অফ টিচার, ফ্যাসিলিটেটর। ফ্যাসিলিটেটর মানে ফ্যাসিলিটেট মানে কি, যিনি কোনো ফ্যাসিলিটি প্রদান করেন। ফ্যাসিলিটেটর মানে কি, যিনি কোনো ফ্যাসিলিটি, কোনো সুযোগ সুবিধা প্রদান করেন, তিনি হলেন টিচার। টিচারের প্রথম রোল কি? টিচার ইজ আ ফ্যাসিলিটেটর, টিচার কোনো সুযোগ সুবিধা প্রদানকারী। তারপরে হলো ইমপ্লিমেন্টর, টিচার হলো একজন ইমপ্লিমেন্টর, মানে কোনো প্ল্যান যে বাস্তবায়িত হবে সেটা কার মাধ্যমে হবে? টিচারের মাধ্যমে। টিচারই কোনো একটা প্ল্যান বাস্তবায়িত করবেন। তারপরে প্ল্যানার, টিচার ইজ দ্য প্ল্যানার, টিচার হলো একজন কি প্ল্যানার, তিনি প্ল্যান করবেন এখানে যে আগামীকালকে কী পড়া হবে, আজকে আমরা শিখবো কোন মেথড ব্যবহার করে, তাহলে টিচার আসলে একটা প্ল্যানার, প্ল্যান করবেন উনি। টিচারই আসলে কন্টেন্ট প্রোভাইডার, বা এরপরে কী শিখবো, যে কোনো জিনিসের কন্টেন্ট বলা হয়, আর তার কে প্রোভাইড করবেন, কে প্রদান করবেন? টিচার। তাহলে টিচারের রোল কি? কন্টেন্ট প্রোভাইডার। তারপরে কি রয়েছে? লিডার, টিচারই হলেন লিডার। এটা অনেকে ভুল করে, স্টুডেন্ট বলে দেয়, আসলে তা নয়, লিডার কিন্তু টিচারই হবেন, লিডার কিন্তু টিচারই হবে। ফ্যাসিলিটেটর, ইমপ্লিমেন্টর, প্ল্যানার, কন্টেন্ট প্রোভাইডার অ্যান্ড লিডার, এই কটা হলো টিচারের রোল। করুন এটা সব থেকে ইজি। উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং আর রোল অফ এ টিচার? নিচের কোনগুলি একটা টিচারের রোল? ফ্যাসিলিটেটর, হ্যাঁ এটাও টিচারের রোল। ইমপ্লিমেন্টর, এটাও টিচারের রোল। প্ল্যানার, এটাও। তাহলে উত্তর কী হয়ে গেল? অল অফ দ্য অ্যাবভ।
ঠিক আছে, এরপর আমরা দেখব কি ল্যাঙ্গুয়েজ ইমার্শন। ইমার্শন মানে ইমার্শনের বাংলা টার্ম নিমজ্জিত, তার মানে একটা ল্যাঙ্গুয়েজের মধ্যে পুরোপুরি ঢুকে যাবে। এটা আমি প্রথম ক্লাসে হিন্ট দিয়েছিলাম যে ল্যাঙ্গুয়েজ ইমার্শন বলে কিছু হয়। তাহলে ল্যাঙ্গুয়েজ ইমার্শন মানে কি একটা ল্যাঙ্গুয়েজে পুরোপুরি ডুবে যাওয়া। যেমন আমাদের ক্ষেত্রে কোন ল্যাঙ্গুয়েজে আমরা ডুবতে চাই, আমরা টার্গেট ল্যাঙ্গুয়েজ কি আমাদের ইংলিশ হয়ে গেল আমাদের টার্গেট ল্যাঙ্গুয়েজ, তাহলে আমরা টার্গেট ল্যাঙ্গুয়েজে নিশ্চয়ই ডুবতে চাই। তাই ল্যাঙ্গুয়েজ ইমার্শন হলো একটা ল্যাঙ্গুয়েজে পুরোপুরি ডুবে যাওয়া। এবার ল্যাঙ্গুয়েজ ইমার্শন হেল্পস ইন লার্নিং L2 মানে টার্গেট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, উইদাউট ইউজিং প্রিন্টেড টেক্সট। প্রিন্টেড টেক্সট মানে কোনো বই, প্রিন্ট মানে কি একটা বই হলো প্রিন্ট করা একটা জিনিস, তাহলে কোনো প্রিন্টেড টেক্সট কোনো বই ব্যবহার না করে ডাইরেক্ট L2 শেখাকেই মানে ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা টার্গেট ল্যাঙ্গুয়েজ শেখাকেই আমরা কী বলবো, ল্যাঙ্গুয়েজ ইমার্শন। আবার বলছি প্রিন্টেড টেক্সট মানে কোনো বই খাতা মানে ছাপা কোনো জিনিস ব্যবহার না করে ডাইরেক্ট সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শেখাকেই বলা হবে ল্যাঙ্গুয়েজ ইমার্শন। আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কি L1 বলতে আমাদের বেঙ্গলি, আর L2 বলতে আমাদের ইংলিশ, ঠিক আছে, L2 বলতে আমাদের ইংলিশ। এরপরে টাইপস অফ ল্যাঙ্গুয়েজ ইমার্শন। ল্যাঙ্গুয়েজ ইমার্শন করকমভাবে হয়, 3 রকমভাবে হয়। একটা হলো টোটাল ইমার্শন। টোটাল ইমার্শন মানে সম্পূর্ণ ইমার্শন, মানে ধরুন আপনি 365 দিন স্কুল যান মানে 100% স্কুল যান। 365 দিনের 365 দিনই যদি ডাইরেক্ট ল্যাঙ্গুয়েজ টু মানে ইউজ ল্যাঙ্গুয়েজ টু মানে যদি 365 দিনের 365 দিনই ল্যাঙ্গুয়েজ টু ইংলিশ ব্যবহার করতে বলা হয়, তাহলে হয়ে গেল টোটাল ইমার্শন। সম্পূর্ণরূপে ইংরেজিতে আমরা ডুব দিয়ে দিলাম, সম্পূর্ণ ইংরেজিতে নিমজ্জিত হয়ে গেলাম, ওটাকে বলো টোটাল ইমার্শন। যদি 100% অফ ডেজ, যদি 100% অফ ডেজ উই ইউজ ইংলিশ বা উই ইউজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা টার্গেট ল্যাঙ্গুয়েজ ইন স্কুল, দেন ইট ইজ কল্ড টোটাল ইমার্শন। আর দ্বিতীয় কনসেপ্ট কী হলো পার্শিয়াল। পার্শিয়াল মানে আংশিক, আমরা জানি পার্শিয়ালের বাংলাটা আংশিক ইমার্শন, আংশিক নিমজ্জিত। যখন আমরা স্কুলে হাফ ল্যাঙ্গুয়েজ টু বলবো, হাফ ল্যাঙ্গুয়েজ ওয়ান বলবো, তখন হবে পার্শিয়াল ইমার্শন। মানে মানে ধরুন যদি 12 মাস স্কুল যাই, 6 মাস ইংলিশ বললাম, 6 মাস বাংলা বললাম, সেটা হয়ে যাবে পার্শিয়াল ইমার্শন। আর টু ওয়ে ইমার্শন কি, টু ওয়ে ইমার্শন হয়ে গেল একসঙ্গে দুটোই চলবে, মানে ইংলিশও টু ওয়ে ইমার্শন মানে হয়ে গেল ইংলিশ তো চলছেই চলছে, তার সঙ্গে সঙ্গে আমরা আবার অন্যটা বাংলাও চলবে, মানে একসঙ্গে দুটোই চলবে, তাহলে এটা হয়ে গেল টু ওয়ে ইমার্শন। ক্লিয়ার? টোটাল ইমার্শন সব দিনই ইংরেজিতে কথা বলা হবে, পার্শিয়াল ইমার্শন হাফ ইংরেজি হাফ বাংলা, আর টু ওয়ে আচ্ছা ইংরেজি বাংলা নয়, হাফ ল্যাঙ্গুয়েজ L1 হাফ ল্যাঙ্গুয়েজ L2, আর টু ওয়ে ইমার্শন হলো দুটোই একসঙ্গে ব্যবহার করা। ইন হুইচ মেথড টিচার শুড বি অ্যাওয়ার অ্যাবাউট অল মেথড। কোন মেথডের টিচারের সব মেথডগুলি সম্পর্কে অ্যাওয়ার মানে সব মেথডগুলি সম্পর্কে জানা দরকার, এটা 2022-এর সিটেটে এসছে। দেখি গ্রামার ট্রান্সলেশন মেথড না, ডাইরেক্ট মেথড একদমই না, অ্যাক্টিভিটি বেসড মেথড না, কোন মেথড জানা দরকার, একলেকটিক অ্যাপ্রোচ। হোয়েন টিচার ডাজ নট ফলো অ্যানি সিঙ্গেল মেথড, যখন টিচার, তাহলে একলেকটিক মেথড কি, যখন টিচার কোনো একটা নির্দিষ্ট অ্যাপ্রোচ ফলো করে না, যখন টিচারের যে অ্যাপ্রোচে পড়াতে ইচ্ছা করে তখন সেই অ্যাপ্রোচে তিনি ব্যবহার করেন, তার মানে তিনি সমস্ত অ্যাপ্রোচ তাকে জেনে রাখতে হয়। একলেকট্রিক অ্যাপ্রোচে টিচারকে সব অ্যাপ্রোচ জেনে রাখতে হয়। যখন টিচার চোখ খুলে দাঁড়িয়ে থাকে যে এরপরে এই মেথড ব্যবহার করব, এরপরে এই নতুন টেকনিক ব্যবহার করব, নতুন অ্যাপ্রোচ ব্যবহার করব ইংরেজি শেখানোর জন্য, সেটা কি বলা হবে একলেকট্রিক অ্যাপ্রোচ, এটা কি বলা হবে একলেকট্রিসিজম। মাল্টিলিঙ্গুয়ালিজম কি, মাল্টিলিঙ্গুয়ালিজম মানে হলো এক জায়গায় একসঙ্গে বহু ভাষা বলা, মাল্টি মানে বহু, আর লিঙ্গুয়ালিজম মানে হলো মাল্টি মানে হয়ে গেল বহু, আর লিঙ্গুয়ালিজম মানে হলো বা লিঙ্গুয়াল মানে হলো ভাষা, তার মানে একসঙ্গে বহু ভাষা বলাকে একসঙ্গে বলা হয় মাল্টিলিঙ্গুয়ালিজম। এর অনেক সুবিধা রয়েছে। প্রথমত কি ইউজ অফ ম্যানি ল্যাঙ্গুয়েজ, একসঙ্গে অনেক ল্যাঙ্গুয়েজ বলা হয়। তারপরে এই মাল্টিলিঙ্গুয়ালিজমকে আমরা কী বলি, এটা একটা রিসোর্স মানে এটা একটা উৎস, কিসের উৎস, বহু ভাষার উৎস, ডাইভার্সিটি পাই আমরা এখানে, যেহেতু অনেক ধরনের, ধরুন একটা বাংলা ভাষা বলছে একজন, উর্দু ভাষা বলছে একজন, হিন্দি বলছে একজন, ডাইভার্সিফাইড একটা এনভায়রনমেন্ট পাই, এনভায়রনমেন্টে ডাইভার্সিটি থাকে, প্রচুর ধরনের ভাষা প্রচুর ছেলে বলে, ফলে একে অপরের ফলে সবাই অনেকগুলি করে ভাষা শেখার সুযোগ পায়। এটা একটা অ্যাসেট মানে ওটা একটা মূল্যবান সম্পদ হয়ে দাঁড়িয়ে গেল। মাল্টিলিঙ্গুয়ালিজম কি, একটা অ্যাসেট একটা রিসোর্স। তাহলে মাল্টিলিঙ্গুয়ালিজম দিয়ে একটা প্রশ্ন দেখবো আমরা, মাল্টিলিঙ্গুয়ালিজম ইজ লার্নিং অ্যাজ মেনি ল্যাঙ্গুয়েজ অ্যাজ পসিবল, যত মন তত ভাষা আমরা শিখবো। তাহলে এটা উত্তর আমাদের নয়, এটা হয়ে গেল আমাদের ভুল, তারপরে দেখবো আমরা লার্নিং দ্য মাদার টাং হোম ল্যাঙ্গুয়েজ অনলি, শুধুমাত্র মাদার টাং শেখা, মাতৃভাষা শেখা আর হোম ল্যাঙ্গুয়েজ বাড়ির ভাষা শেখা, এটাকে বলো মাল্টিলিঙ্গুয়ালিজম, এটা তো একদমই ভুল। স্টার্টিং উইথ মাদার টাং, মাতৃভাষা দিয়ে শুরু করো, মাদার টাং দিয়ে মাদার ল্যাঙ্গুয়েজ দিয়ে শুরু করো, অ্যান্ড মুভ টু অ্যাড মোর ল্যাঙ্গুয়েজ ইন স্কুল, এবং স্কুলে গিয়ে আরও বেশি ল্যাঙ্গুয়েজ অ্যাড করো, বেশি ল্যাঙ্গুয়েজ শেখো, এটাই ঠিক মনে হচ্ছে, বাকিটা পরে দেখি। স্টার্টিং উইথ মাদার টাং মাতৃভাষা দিয়ে শুরু করবো, মুভিং টু ইংলিশ মিডিয়াম না, মাল্টিলিঙ্গুয়ালিজম মানে ইংলিশ মিডিয়াম তা তো নয়, মাল্টিলিঙ্গুয়ালিজম মানে যে কোনো ভাষা হতে পারে, ইংলিশ মিডিয়াম না, তাহলে উত্তর হয়ে গেল আমাদের 3টা হয়ে গেল আমাদের উত্তর। মাল্টিলিঙ্গুয়ালিজম ইজ দ্য এবিলিটি টু স্পিক মোর দ্যান ওয়ান ল্যাঙ্গুয়েজ,
বহু ভাষা বা বহুভাষিকতা এটা হলো একটা এবিলিটি, ক্ষমতা টু স্পিক মোর দ্যান ওয়ান ল্যাঙ্গুয়েজ, একটার বেশি ভাষা বলা একই সময়ে, এটা মাল্টিলিঙ্গুয়ালিজম। ইট রেফার্স টু ইউজিং দ্য ল্যাঙ্গুয়েজ অফ লার্নার অ্যাজ আ স্ট্র্যাটেজি ইন স্কুল। এটা কি রেফার করে, এটা কি উল্লেখ করে যে ইউজিং দ্য ল্যাঙ্গুয়েজ অফ লার্নার, ধরুন একটা স্কুলে 10 রকমের লার্নার রয়েছে, কেউ পাঞ্জাবি, কেউ ফার্সি, কেউ বাঙালি, কেউ হিন্দিতে কথা বলে, তাহলে 10 জন 10 রকম ভাষা বললো। এটাই বলেছে যে এটা ইউজিং, এটা ব্যবহার করে 10টা ছেলের 10 রকমের ভাষা অ্যাজ স্ট্র্যাটেজি অফ স্কুল। স্কুলে 10টা ছেলে 10 রকম ভাষা বলাতে এটা আমাদের একটা স্ট্র্যাটেজি, কৌশল, যাতে অনেকগুলি ছেলে অনেকগুলি ভাষা শিখতে পারে। ইট ডেভেলপস কগনিটিভ অ্যান্ড রিজনিং স্কিল টু এনেবেল দ্য চাইল্ড টু অপারেট ইকুয়ালি, বাচ্চাটাকে সক্ষম করে তোলে সব কিছু জিনিসে অপারেট করার জন্যে। ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, সব ল্যাঙ্গুয়েজ তাদেরকে সমানভাবে অপারেট করার জন্য সাহায্য করে। মাল্টিলিঙ্গুয়ালিজম কী করে, কগনিটিভ স্কিল, রিজনিং স্কিল বাড়িয়ে দেয় আমাদের, আর কী করে সমস্ত ল্যাঙ্গুয়েজে আমাদেরকে সমানভাবে কথা বলার একটা সুযোগ করে তোলে, এবিলিটি বানিয়ে দেয়। ইট ইজ ইউজড অ্যাজ এ রিসোর্স, আগেই বলেছি মাল্টিলিঙ্গুয়ালিজম হলো একটা রিসোর্স টু টিচ আ নিউ ল্যাঙ্গুয়েজ, নতুন ভাষা শেখানোর ক্ষেত্রে এটা একটা রিসোর্সের কাজ করে। কীভাবে শেখায়, উইথ দ্য হেল্প অফ দেয়ার মাদার টাং অর আদার নন ল্যাঙ্গুয়েজ, এটা শেখায় তাদেরকে তাদের মাতৃভাষার মাধ্যমে যেটা তারা জানে, অথবা অন্য একটা ভাষা যেটা তারা জানে তার মাধ্যমে নতুন ভাষা শেখায়, এটাই হলো মাল্টিলিঙ্গুয়ালিজম। এরপর আমরা কী করবো, বিক্স। বিক্স কি, খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট। BICS এর পুরো নাম, প্রথম বেসিক ইন্টারপার্সোনাল কমিউনিকেশন স্কিল। বিক্স কি, বিক্স হলো একটা বেসিক ইন্টারপার্সোনাল, মানে ইন্টার মানে কি একটা মানুষ থেকে অন্য মানুষ, মানে ধরুন দুই জায়গায় দুটো মানুষ রয়েছে, বুঝতে হবে ইন্টারপার্সোনালের লজিকটা কি। ধরুন দুই জায়গায় দু রকম মানুষ রয়েছে, তাহলে বিক্স হলো বেসিক ইন্টারপার্সোনাল। ইন্টারপার্সোনাল মানে একটা মানুষ থেকে আরেকটা, ইন্টারপার্সোনাল মানে কি একজন থেকে আরেকজন, তাহলে বিক্স মানে কি, বিক্স হলো বেসিক ইন্টারপার্সোনাল কমিউনিকেশন স্কিল। বিক্স মানে হলো একটা বেসিক, অতি সাধারণ একটা স্কিল। কিসের স্কিল, একটা মানুষ থেকে আরেকটা মানুষের কমিউনিকেশন করার, কথাবার্তা বলার। প্রতিদিনকার জীবনে ফেস টু ফেস, সোসাইটিতে যে ফেস টু ফেস ইন্টারাকশন করি, মানে সামনাসামনি কথা বলি, একটা মানুষ আরেকটা মানুষের সঙ্গে কথা বলে, সেই কথা বলার জন্যে যে বেসিক একটা স্কিল রয়েছে আমাদের, একটা মানুষের সঙ্গে আরেকটা মানুষের কথা বলার, এই স্কিলটাকেই বলা হয় বিক্স, বেসিক ইন্টারপার্সোনাল কমিউনিকেশন স্কিল। যার বিক্স যত ভালো হবে, তার তত অন্য মানুষের সঙ্গে কথা বলার অ্যাপ্রোচ তত ভালো হবে, সে তত বেশি অ্যাট্রাকটিভ হবে, পার্সোনালিটি তার তত বেশি ভালো হবে। অন্য একটা দেখবো আমরা, ক্যাল্প। তাহলে CALP, ক্যাল্প। ক্যাল্প কি দেখবো, ক্যাল্পের ফুল ফর্ম কগনিটিভ অ্যাকাডেমিক ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। দেখুন বিক্সটা কী ছিল, বিক্সটা ছিল বেসিক, একদম বেসিক, এটা সবার মধ্যে থাকে এটা। আর ক্যাল্প কি, ক্যাল্প হলো কগনিটিভ, মানে জ্ঞানমূলক একটা জিনিস। বিক্স কী ছিল, কমিউনিকেশন স্কিল, ইন্টারপার্সোনাল, সবার মধ্যে থাকে একটা কমিউনিকেশন স্কিল। কিন্তু ক্যাল্প কি, ক্যাল্প হলো কগনিটিভ অ্যাকাডেমিক, কগনিটিভ জ্ঞানমূলক, অ্যাকাডেমিক মানে পড়াশোনার ক্ষেত্রে লাগে এটা, যারা পড়াশোনার সঙ্গে যুক্ত আছে। বিক্স কিন্তু সবার সঙ্গে থাকে, আর ক্যাল্প কিন্তু অ্যাকাডেমিক, মানে যারা পড়াশোনার সঙ্গে যুক্ত, যারা হায়ার স্টাডিজ করছে তাদের সঙ্গে, তাদের কী করে, কগনিটিভ অ্যাকাডেমিক ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, তাদের ল্যাঙ্গুয়েজের দক্ষতা বাড়ায়। যারা উঁচু হায়ার স্টাডিজ করে, হায়ার অর্ডারের স্টাডিজ করে, তাদের অ্যাকাডেমিক্সের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজের দক্ষতা বাড়ায়, মানে তাদের পড়াশোনার করার মাধ্যম দিয়ে তাদের ল্যাঙ্গুয়েজের দক্ষতাটাকে, এবিলিটিকে আরও বাড়িয়ে দেয়। এটা কি বলা হবে, ক্যাল্প, CALP। ইট ইজ দ্য ল্যাঙ্গুয়েজ এবিলিটি রিকোয়ার্ড ফর অ্যাকাডেমিক অ্যাচিভমেন্ট, যেটা বললাম এটা হলো একটা ল্যাঙ্গুয়েজের ক্ষমতা বা স্কিল, যেটা প্রয়োজন অ্যাকাডেমিক অ্যাচিভমেন্টের জন্য। অ্যাকাডেমিক মানে হলো ক্লাস সংক্রান্ত, শিক্ষা সংক্রান্ত, হায়ার স্টাডিজ করার জন্য, অ্যাচিভমেন্টের জন্য ক্যাল্পের প্রয়োজন হয়। ক্যাল্প মানে কি, অ্যাবস্ট্রাক্ট আইডিয়া মানে হায়ার স্টাডিজ, বাচ্চাদের নয় কিন্তু। আর হায়ার অর্ডার মানে উঁচু ক্লাসে পড়ার জন্য ওটা লাগে আমাদের। একটা কনসেপ্ট, কগনিটিভ লার্নিং ডাজ নট ফোকাস অন হ্যাবিট ফর্মেশন। এই যে বললাম না যে কগনিটিভ লার্নিং এটা আমাদের রয়েছে, কগনিটিভ লার্নিং, এই কগনিটিভ মানে তো জ্ঞানমূলক, এই কগনিটিভ লার্নিং কী করে, হ্যাবিট ফর্মেশন ফলো করে না, মানে হ্যাবিট ফর্মেশনে ফোকাস করে না। মানে দু রকমের থিওরি হয়, একটাকে আমরা বলি বিহেভিয়ারিজম, একটাকে বলি কনস্ট্রাকটিভিজম। হ্যাবিট ফর্মেশনের মাধ্যমে বাচ্চাদের ডেভেলপমেন্ট ঘটে না, ওটা কিন্তু বিহেভিয়ারিজম বলে। তাহলে ওই কনসেপ্টটাও একবারে পড়িয়ে দিই আমরা, যে কগনিটিভিজম কি আর বিহেভিয়ারিজম কি, বিহেভিয়ারিজম কি আর এই কগনিটিভিস্ট কি। দেখুন বিহেভিয়ারিস্ট মানে যারা আচরণবাদী, যারা বলে যে আচরণের মাধ্যমে বাচ্চাদের ডেভেলপমেন্ট হয় বা বাচ্চাদের লার্নিং হয়, অ্যাকুইজিশন হয়, তারা হলো বিহেভিয়ারিস্ট। আর কগনিটিভিস্ট কারা, যারা বলে যে না ইমিটেশন মানে নকলকরণ, তারপরে বড়দের দেখে দেখে ডুপ্লিকেট করা, ওইসবের মাধ্যমে বড়দের নকল করা, ওইসবের মাধ্যমে ডেভেলপমেন্ট হয় না বা বিকাশ ঘটে না, লার্নিং ঘটে না। দেখি ডিটেলস একটু। লার্নিং টেক্স প্লেস থ্রু হ্যাবিট ফর্মেশন, একদম সরাসরি বলে দিচ্ছে, কারা বলে দিচ্ছে, বিহেভিয়ারিজম কি বলে দিচ্ছে, বা বিহেভিয়ারিস্ট যারা আচরণবাদী তারা কি বলছে যে হ্যাবিট ফর্মেশনে লার্নিং টেক্স প্লেস থ্রু হ্যাবিট ফর্মেশন, লার্নিং ঘটে হ্যাবিট ফর্মেশনের মাধ্যমে, মানে বড়রা যা করছে তাদের দেখে দেখে, তাদের নকল করে। আর কগনিটিভিস্ট কি বলছে, লার্নিং ডাজ নট টেক প্লেস সোললি বাই ইমিটেশন অ্যান্ড রিপিটেশন,
বলছে লার্নিং তো ঘটেই না, ইমিটেশন মানে হলো নকলকরণ। বড়দেরকে নকল করে আর রিপিট করে তাদের ক্রিয়াকলাপগুলো বারবার বারবার করে করে আমাদের লার্নিং ঘটে না আমাদের মধ্যে। কিন্তু বিহেভিয়ারিস্ট বলছে যে হ্যাঁ ঘটে। তারপরে দেখি লার্নার্স ইমিটেড পিপল। লার্নাররা মানে যারা যারা শেখে, বাচ্চারা, তারা বড়দেরকে নকল করে। এটা বিহেভিয়ারিস্ট বলছে। বাচ্চাদের তাদের মধ্যেও অলরেডি কিছু গুণ থাকে। তারপরে লার্নার শুড বি কারেক্টেড। আচ্ছা, এখানে আরেকটা কথা আমি এখানে অ্যাড করে দিই। এখানে বিহেভিয়ারিজম একটা কাজ বলে যে লার্নাররা হলো ব্ল্যাঙ্ক পেপার। লার্নাররা কি ব্ল্যাঙ্ক পেপার, মানে তাদের মধ্যে কিছুই নেই। কি বলে ওরা? বিহেভিয়ারিজম কি বলে লার্নার্স আর ব্ল্যাঙ্ক পেপার। লার্নাররা হলো একটা ব্ল্যাঙ্ক পেপার, মানে সাদা কাগজ, ওদের মধ্যে কোনো জ্ঞান নেই, কোনো এক্সিস্টিং নলেজ নেই, এটা বিহেভিয়ারিস্ট বলে। কিন্তু কগনিটিভিস্ট কি বলে? কগনিটিভিস্ট বলে যে নো, দে আর নট ব্ল্যাঙ্ক পেপার, দে হ্যাভ সাম এক্সিস্টিং নলেজ। এখানে বিহেভিয়ারিস্ট কি বলে যে না, তাদের মধ্যে অলরেডি কোনো না কোনো নলেজ রয়েছে, সেই নলেজের পর থেকে আমাদেরকে তাদের শেখাতে হবে, এটা বলে কগনিটিভিস্ট। বিহেভিয়ারিস্ট কি বলে? লার্নার শুড বি কারেক্টেড অ্যাজ দে মেড মিস্টেক। বিহেভিয়ারিস্ট কি বলে যে লার্নাররা যখনই ভুল করবে তখনই তাদেরকে কারেকশন করিয়ে দাও, মানে ভুল করতে না করতেই তাদের কারেকশন করিয়ে দাও যে না এটা ভুল হয়েছে, এটা এক্ষুনি ঠিক করতে হবে, এটা বলে বিহেভিয়ারিস্ট। বাট কগনিটিভিস্ট কি বলছে? কগনিটিভিস্ট বলছে দে টুক ইরর্স। কগনিটিভিস্টরা ইরর মানে ভুলকে অ্যাজ এ পার্ট অফ লার্নিং প্রসেস বলে। তারা বলে না, ভুল হলো লার্নিং প্রসেসের মানে শিক্ষার একটা অংশ, যারা ভুল করবে তারাই শিখবে। তাহলে কগনিটিভিস্টরা কী বলছে? ভুল, এরর্স আর এ পার্ট অফ লার্নিং প্রসেস। তারা বলছে লার্নিংয়েরই একটা পার্ট হলো এরর না হলে তো লার্নিং হবেই না। যে ভুল করবে না সে চেষ্টাই করলো না, যে চেষ্টা করলো না সে শিখলো কী করে? এটা হলো কগনিটিভিস্টদের মত। এখানে আরেকটা কিছু বলা আছে, হিউম্যান বিংস বর্ন উইথ অ্যান ইনবিল্ড বা ইননেট ডিভাইস ইন দ্য ব্রেন। নম চমস্কির কথা মনে পড়ে গেল, তাই না? হিউম্যান বিং জন্মগ্রহণ করে মাথার মধ্যে একটা ডিভাইস নিয়ে, একটা যন্ত্র নিয়ে। কী যন্ত্র? হেল্পস দেম ইন ডিসকভারিং দ্য রুল অফ ল্যাঙ্গুয়েজ। যে যন্ত্রটা তাদের মাথার মধ্যে বিভিন্ন ল্যাঙ্গুয়েজের নিয়ম তৈরি করতে সাহায্য করে, ওই যে ইউনিভার্সাল গ্রামার, ইউজি, ওইগুলো আর কি। তাই এটা কগনিটিভিস্টরা বলছে। একটা যদি কগনিটিভিস্টের এক্সাম্পল বলি আমরা, কে? নম চমস্কি। ঠিক আছে, ক্লিয়ার হলো যে কগনিটিভিস্ট কী, বিহেভিয়ারিস্ট কী। জানাবেন কেমন লাগলো, ক্লাসটা ঠিকঠাক বোঝা গেল কি না। কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, হয়তো হতে পারে অনেক ডাউট থাকবে, জানাবেন কমেন্টে। থ্যাংক ইউ সো মাচ।